বাংলা নিউজ টিভি। আমি শিউলি মিজান, বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাঙালিদের নিত্যদিনের ঘটনাবলী নিয়ে আমাদের এই নিউজ অনুষ্ঠান। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি আজকের বাংলা নিউজ টিভি। সাহিত্য জগতের এক বিরল প্রতিভা ক্ষণজন্মা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ পালন উৎসব চলছে ভারত ও বাংলাদেশে যৌথভাবে। কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের দুইটি ভিন্ন গান বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত। শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে তোমাদের শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান, সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। Thank you.
স্থানীয় সংবাদ পড়ছি আমি পান্না খান। গত 27শে জানুয়ারি শনিবার শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে ফ্রেন্ডস ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাঙালিদের মাঝে ফ্রেন্ডস ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। 10 বছর পূর্বে ভ্যালি নিবাসী মরহুম মিলু ভাই, ফ্রেন্ড বাবু ও ফ্রেন্ডস ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট ও অন্যান্য সদস্যদের উদ্যোগে শুরু হয় ফ্রেন্ডস ক্লাবের যাত্রা। সে সময় লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাঙালিদের মাঝে খেলার উপরে কোনো সংগঠিত আয়োজন ছিল না। ফ্রেন্ডস ক্লাব তখন থেকে পুরো বছর ধরে করতে থাকে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। প্রতি বছরই বছর শেষে ফ্রেন্ডস ক্লাব আয়োজন করে নাচে গানে আন্দোলিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর প্রাক্কালে মিসেস রুমি কবির অনুষ্ঠানের হলের বাহিরে তার সুজন ভাবিদের নিয়ে সুস্বাদু নাস্তার আপ্যায়নে আগত অতিথিদের আপ্যায়ন করে। গত 23শে জানুয়ারি বাফলার জেনারেল মিটিং হয়। এই সভায় আগামী প্যারেডের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। গত 4 বছর ধরে বাফলা ভারমন্ট রাস্তার উপরে প্যারেড করে আসছিল। এবছর লিটল বাংলাদেশ এলাকায় প্যারেড করার সিদ্ধান্ত জানানো হয়। আমি কুদ্দুস খান, বিএনএন এবং অ্যাকচুয়ালি বাংলা নিউজ টিভির থেকে বলছি। এখানে একটা কথা আমার বলা দরকার, সেটা হলো কি, আমি বাপলা রিফর্ম গ্রুপ থেকে বেরিয়ে এসেছি। বাপলার যে অরিজিনাল বাপলা বলতে যা বোঝায় সেখানে যাওয়ার আমার কোনো সম্ভাবনা নাই। একটা বিল আছে, আরিয়াল খা বিল, ঢাকাটাকে শেখ হাসিনা নিজে আন্তর্জাতিক বিমানবন্দর করতে চেষ্টা করতেছে। এই প্রসঙ্গে আপনি সায়েন্টিস্ট হিসাবে আমার দর্শকদের কিছু মতামত দেন। হ্যাঁ, আমি প্রথমেই বলতে চাই আমি অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল বলতে পারেন। তো সেই দিক থেকে আপনি যে কথাটা উঠালেন, এটা হবে বাংলাদেশ, দেখেন এই ক্লাইমেট চেঞ্জের জন্য একটা ভুক্তভোগী দেশ, একটা মানে ভিকটিম কান্ট্রি বাংলাদেশটা, এবং সেই জন্য বাংলাদেশের অধুনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে গিয়া বাংলাদেশকে বাঁচানোর জন্য বহু আবেদন করে আসছে। আবার উনি নিজেই বাংলাদেশের মধ্যেই আবার একটা ক্লাইমেট চেঞ্জ ঘটাচ্ছে। এই যে বিলটা হলো একটা ন্যাচারাল আপনার ন্যাচারাল একটা আপনার ব্যালেন্স করে না, হ্যাঁ, নেচারকে ব্যালেন্স করতেছে। এটা জিনিস আপনি যখনই এটাকে ডিস্টার্ব করবেন, এটার জন্য প্রথমেই আপনিও বললেন, প্রথমেই দেখেন 10 লক্ষাধিক লোকের সংস্থান চলে যাবে। আর এখানে যদি একটা এয়ারপোর্ট কেউ বানাতে পারেন, তাহলে প্রথমে 200 লোকের সংস্থান করতে পারবেন। কোন কনফিউজ হওয়ার কারণে আমাকে দেখে, আমি কিন্তু আবারও বলছি, আমি সাংবাদিক হিসাবে এখানে এসেছি এবং ওনারা দুজনে নেতৃত্ব দিয়েছেন। ভালো করলে ওনারা ভালো করেছেন, মন্দ করলে সেটা ওনারা করেছেন, দায়িত্ব সব তাদেরই। আর আপনারা যারা যেতে চান, বাবলায় যেতে পারেন বা না যেতে পারেন, আমি আমার আগের বক্তব্য স্ট্রিক করতেছি, সেটা হলো আপনাদের সম্পূর্ণ দায়িত্ব। তো আমি নিশ্চিত করে বলতে পারি আমি যাচ্ছি না বাফলায়। অ্যাজ রিগার্ডস বাফলা রিফর্ম, আজকে আমরা আমার সাথে আমার সুপ্রিয় শামসুদ্দিন মানিক ভাই আছেন। আমরা অফিসিয়ালি রিফর্ম ডিজলভ করতেছি, তবে we are very proud এবং we are grateful to those 42 organizations যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে। এবং যে বাফলা রিফর্ম আজকে থেকে অ্যাপ্রক্সিমেট 2.5 মাস আগে শুরু করেছিলাম। তো অফিসিয়ালি আজকে সেই বাফলা রিফর্মকে আমরা ডিজলভ করছি। অন্যতম সাংবাদিক ও হোস্ট জনাব মুশফিক প্রধানের জন্মদিন পালিত হয়ে গেল গত 19শে জানুয়ারি তার নিজস্ব বাসভবনে। খুব স্বল্প সময়ের মধ্যে এই আয়োজন করেন সাংবাদিক স্ত্রী মিসেস রিনা প্রধান। সপ্তাহ পরেই জনাব মুশফিক তার স্ত্রীকে চমকে দেন স্ত্রীর জন্মদিন পার্টির আয়োজন করে টরেন্সের ইনফার্নো গ্রিল রেস্টুরেন্টে। হাস্যোজ্জ্বল বন্ধুবান্ধব, অপ্রস্তুত থমকে থাকা সাংবাদিক স্ত্রী রিনা প্রধানকে হাসিয়ে খাইয়ে আরও অপ্রস্তুত করে ফেলেন। তবে সাংবাদিক ও তার স্ত্রীর চোখের খুশির ঝিলিক কারণ হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার দিন
বাজে নামো নবীন অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম এরপর এক রাশ কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ণ দিন বাজে নামো নবীন অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা লস এঞ্জেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন জনাব কুদ্দুস খান। ঢাকার 1 নম্বর খবর হচ্ছে শেয়ার মার্কেটে যে বিশৃঙ্খলা চলছে কিছুদিন ধরে, বেশ কিছু বিনিয়োগকারী তাদের সবকিছু হারিয়েছেন এই শেয়ার মার্কেটে লগ্নি করার পরে। একটা উত্তাল অবস্থা চলেছে, বিনিয়োগকারীরা রাস্তায় নেমেছেন, পুলিশ দিয়ে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে, হট করে নিয়েছেন। জনাব কুদ্দুস খান, শেয়ার মার্কেটে অস্থিরতার জন্য কি জন্য এটা শেয়ার মার্কেট নিজেই দায়ী। প্রথম কথা হলো আমাদের দেশে গণতন্ত্র, ওয়েস্টার্ন গণতন্ত্র মানে ওই ইউরোপিয়ান গণতন্ত্রের মতো কোনো কিছু হলে সরকারকে দায়ী করা, ফ্রান্স ইংল্যান্ডে যা হয় চিৎকার করা, কিন্তু স্টক মার্কেটের ব্যাপারটা সরকারের দায়িত্ব কতটুকু আছে সেটা আমি শিওর না, খুব একটা আছে বলে মনে হয় না। কারণ স্টক মার্কেট যা হয় সেটা হলো কি ফিউচার মার্কেট বলা হয় এটাকে। ফিউচার মার্কেট হলো এই কোনো ভালো কোম্পানির আগামী 6 মাস পরে বা 3 কোয়ার্টার হয়, কোয়ার্টারে তাদের প্রফিট অত্যন্ত বাড়বে 5% 10%, এই কথা শোনার সাথে সাথে স্টক মার্কেটটা বেড়ে যায়। তো এই যে স্টকটা বাড়বে এই ধরনের প্রজেকশনের জন্য দায়ী কে বলবে? না এই ফোরকাস্টটা করে কোম্পানি। নরমালি বিশ্বের সব জায়গায় কোম্পানি বলে যে আগামী কোয়ার্টারে আমাদের এত লাভ বেশি হবে। এখন কথা হলো কি স্টক এক্সচেঞ্জের দায়িত্ব হচ্ছে ওই কোম্পানি মিথ্যা কথা বলে কিনা। অনেক সময় হয় কি অ্যাকাউন্টে গোলমাল দেখে কোম্পানি বেশি লাভ দেখায়, তাহলে স্টক মার্কেটটা ডবল ট্রিপল হয়ে যায়, সেটা হতে পারে। এছাড়া সরকারের বিশেষ কিছু নিয়ন্ত্রণ নাই। তো আমার একটা সাজেশন আছে আমাদের স্টক মার্কেটে যারা ক্রয় করেন, সেটা হচ্ছে যে স্টকটা দ্রুত বাড়ে ওইটা কিনবেন না কখনো, কারণ ওটা পড়বেই। এই নিয়ম হচ্ছে যে স্টকটা 5 টাকার স্টকটা শর্ট করে 100 টাকা হয়ে গেছে কয়েক মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে, ওই স্টকটা আবার 7 টাকা চলে আসবে, এটাই নিয়ম। কারণ একটা কোম্পানির আয় কিন্তু ওভারনাইট ডবল ট্রিপল হয় না, 5% 10% আয় বাড়ে। 5% আয়ের সাথে স্টক মার্কেটের ঊর্ধ্বগতি নির্ভর করে। 1996 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখনও ওই একই ধরনের কায়দায় প্রচুর লোক সর্বশান্ত হয়েছিলেন। এখনো আওয়ামী লীগ ক্ষমতায় এবং এখনো ওই একই ঘটনা ঘটলো। এর পেছনে কোনো পরস্পর যোগ খান। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেটাই হয়েছে হাইকোর্ট থেকে। স্বয়ং হাইকোর্ট কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রধানকে ডেকে ভর্ৎসনা করেছেন এই বলে যে তিনি শেয়ার মার্কেট যে সাডেন ফল এটা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এটা হাইকোর্টের কথা। উনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হোক বা সফল হোক, যেটা কথা সেটা হলো কি যেহেতু উনি সরকারি প্রতিষ্ঠান, কাজেই জনগণকে অ্যালার্ট করতে হইতো এবং একটা রেস্ট্রিকশন দিতে হইতো বিভিন্ন ব্যাংকে যে তোমরা যে প্রজেকশন দিচ্ছ, এই তোমাদের লাভের যে প্রজেকশন হচ্ছে সেটা নিয়ে ইনভেস্টিগেশন করা যেতে পারে। যে কোম্পানিগুলো বলতেছে আমাদের এত কোটি টাকা, আমি শুনলাম যে 200 কোটি টাকা 500 কোটি টাকা বিভিন্ন 750 কোটি টাকা পর্যন্ত এটা হচ্ছে লাভ হয়েছে। এটা সরকারি ব্যাংকগুলো অবশ্যই যদি তাইলে ওই স্টকটা বেড়ে যাবে। 25শে জানুয়ারি ছিল বাকশাল প্রতিষ্ঠা দিবস, তার নাম ৪র্থ সংশোধনী, এবং এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে এবং সরকারের
প্রভাবদিন মাত্র 4টা মিডিয়া রেখে বাকি সব বন্ধ করার ঘোষণা দেয়। হচ্ছে কি যে অ্যাকচুয়ালি ওটা একটা কালো অধ্যায় বাংলাদেশের জন্য, সাংঘাতিক বাজে অধ্যায়। সেটা হলো কি এক পার্টি সিস্টেম করা, বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতাকে দায়ী করা। অ্যাকচুয়ালি উনি যাইছিলেন না, ওনার আশেপাশে যারা ছিল তাদের সাজেশন উনি করেছিলেন। বাংলাদেশের লোক স্বাভাবিকভাবে বহু দল গণতন্ত্রে বিশ্বাস করে, তারা সাংঘাতিক বাজে অবস্থা হয়েছিল এবং সেটাই কাল হয়েছিল জাতির পিতা ক্ষণজন্মা বঙ্গবন্ধু, যার কন্ট্রিবিউশন যদি না হলে স্বাধীনতা হতো না। ওই কারণে উনি তার ইমেজটা, তার যে হিমালয়ের মতো ইমেজটা ছিল সেটা অনেকটা নষ্ট হয়ে গেল এবং তাও নিহত হয়েছেন সম্ভবত ওই কারণে। শক্তি নামে একটা বামপন্থী সংগঠন, ছাত্র সংগঠন সীমান্তে বিএসএফ এর অত্যাচার এবং নির্বিচারে গুলি বর্ষণ করে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদ সভা করেছিল এবং খুবই ন্যাক্কারজনকভাবে ছাত্রলীগের জহুরুল হক হলের ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে কিছু সন্ত্রাসী তাদেরকে সেখানে আঘাত করে। আমার মনে হয় আওয়ামী লীগকে খালি একা দায়ী করলে হবে না। বিএনপির সময় যে খুব একটা ভালো ছিল তা না। আমার মনে হয় বাংলাদেশে গণতন্ত্র ভালো কাজ করছে না। প্রিয় দর্শক, একটা জিনিস সত্য, 5 বছর পর পর ইলেকশন হয়ে নির্বাচন হওয়ার পরে নতুন সরকার প্রতিষ্ঠা হলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্র প্রধান যে 1 নম্বর যে কন্ডিশন সেটা হলো বিরোধী দলকে প্রতি সাংঘাতিক সহনশীল হতে হবে। বিরোধী দল কিন্তু যা খুশি তাই বলতে পারে, এটাই নিয়ম। আর বিরোধী দল সরকার সবসময় স্বৈর শাসনের দিকে যায়, সরকারের ক্ষমতা বেশি থাকে। কাজে বিরোধী দল চেঁচামেচি করে এই ব্যালেন্সটাকে, ওইটাই গণতন্ত্র। কাজে যে কোনো বিরোধী পক্ষকে দলন করা, যেই হোক, সে বিএনপি হোক, আওয়ামী লীগ, এটা খুব অন্যায় এবং গণতন্ত্র বিরোধী। দেখা যাচ্ছে যে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভার নির্বাচনগুলোতে বিএনপি খুবই ভালো করেছে এবং তারা বলছে যে এই যে জনরায় তাদের পক্ষে গিয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগের যে ক্রমাগত ব্যর্থতা, সেই ব্যর্থতারই জবাব হিসাবে জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। তা হতে পারে। আমার যে ধারণা, বাংলাদেশের ট্রেডিশন হচ্ছে একটা সরকার যদি 2 বছর 3 বছর থাকে তারপর আনপপুলার হয়। কাজে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা হারিয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। আর এট দ্য সেম টাইম সেটা হলো কি যে পৌরসভা নির্বাচন অনেকটা স্থানীয় নির্বাচন বলে আমি মনে করি। জাতীয়ভাবে ওইভাবে ব্যারোমিটার দেখা ঠিক হবে কিনা আই এম নট সো শিওর। এবং তাকে ধরে রাখার একটাই কারণ, বিরোধী দলকে কথা বলতে দেওয়া। এবং পার্লামেন্টে অধিবেশন হচ্ছে, এই অধিবেশনের সম্ভব যে কোনো মূল্যে যা তারা চায় তাই দিয়ে পার্লামেন্টে নিয়ে আসতে পারলে কি চাবে বিরোধী দল? আচ্ছা, এটা ভালো জায়গা চাবে, ভালো সিট চাবে, এই তো চাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের গত অনুষ্ঠানে ফেলানি নামে একজন বাংলাদেশি শিশু বা কিশোরীর ঝুলন্ত লাশ দেখেছিলাম এবং আপনারা অনেকে আবেগে আপ্লুত হয়েছেন। এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আমাদের আবেগ যেন এখানে থেমে না থাকে। এর ফেলানি হত্যা কিছুদিনের মধ্যে কিন্তু আরো 4 জন বাংলাদেশি সীমান্তে নিহত হয়েছেন, যারা ছিলেন নিরপরাধ নিরস্ত্র মানুষ। বিএসএফ এর এই কর্মকাণ্ডে, এই পৈশাচিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে কিন্তু আমাদের বাংলাদেশে ঢাকা, চিটাগং সহ বড় বড় শহরে মানববন্ধন হয়েছে। মনে হলো যে ভারতীয় বিএসএফ সত্যিকার এই জিনিসটা অন্যায় করেছে, বারবার বাংলাদেশিদের হত্যা করেছে। বিশেষ করে এই ফেলানি হত্যাটা সত্যি দুঃখজনক এবং লজ্জাজনক। কাজে আপনাদের যেটা করতে হবে সেটা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলুন ইনসাইড বাংলাদেশ। দ্বিতীয় কথা হলো যে আমার মনে হয় শুধু বাইরেও আমরা বলতে পারি, জাতিসংঘে কথাটা তোলা যায়, তারা নির্বিচারে হত্যা করেছে, রেজলিউশন করে। আমরা যারা বাইরে আসি, আমেরিকাতে আসি, আমরা একটা আন্দোলনের সৃষ্টি করতে পারি। সেই আন্দোলনে যেটা হবে, আমরা কনসুলেটকে জানাতে পারি, জাতিসংঘে যে ডেমনস্ট্রেশন করতে পারি, যাতে ঘটনাটাই হবে ভারতের সরকার, ভারতের উপর একটা চাপ পড়বে যে আপনারা কেন, আপনারা আমেরিকায় থাকেন, আপনারা জাতিসংঘে কেন যাচ্ছেন না, আপনারা জাতিসংঘের সামনে কেন ডেমনস্ট্রেশন করছেন না। এবং সত্যিকারের অর্থে সেই জবাব আমাদের কাছে ছিল না। তো আপনারা আর দেরি না করে, কাল বিলম্ব না করে, অনতিবিলম্বে জাতিসংঘের সামনে যে একটা ডেমনস্ট্রেশন করে। যদি ভালোবাসা পাই, আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই, ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি। যদি ভালোবাসা পাই, শীতের রাতের শেষে মখমল দিন পাব। যদি ভালোবাসা পাই, পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই, আমার আকাশ হবে দ্রুত শরতের নীল। যদি ভালোবাসা পাই, জীবনে আমিও পাব মধ্য অন্তমিল।
যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই শিল্প দীর্ঘ পথে বয়ে যাব কাঁথাগুলি। আমাদের বাংলা নিউজ টিভি লস অ্যাঞ্জেলেস থেকে তোমাকে স্বাগতম ও শুভেচ্ছা। সিনথিয়া, কেমন আছো? ভালো আছি আন্টি, ধন্যবাদ আমাকে বাংলা নিউজ টিভিতে আমন্ত্রণের জন্য। তোমাদের পরিবারের সঙ্গে পরিচিত হয়ে আমরা গর্বিত ও আনন্দিত। তোমার মেয়ে সম্পর্কে, তোমার মেয়ের নাচের সম্পর্কে কিছু বলবে? আমার মেয়ের বয়স, মালিয়ার বয়স 4 বছর। ওর ছোটোবেলা থেকে নাচের আগ্রহ দেখে আমরা শিল্পী অপুর কাছে ওকে দিয়েছি। শিল্পী অপু ওকে নাচ শেখাচ্ছে। আপনারা ওর জন্য দোয়া করবেন। ধন্যবাদ তোমাকে। লাল টুকটুকে বোঝায় গো, লাল নটের খেতে যে, লাল নটের খেতে, লাল টুকটুকে বোঝায় গো, লাল নটের খেতে যে, লাল নটের খেতে, তার আলতা পায়ের চিহ্ন এঁকে, লাল কাশাকের গায়ে, তার আলতা পায়ের চিহ্ন এঁকে, লাল কাশাকের গায়ে, লাল টুকটুকে বোঝায় গো, লাল নটের খেতে যে, লাল নটের খেতে। লাল নটের খেতে মৌমাছি উঠে মেতে, লাল নটের খেতে মৌমাছি উঠে মেতে, তার রূপের আছে মাটি উঠে তেলো, মাটি উঠে তেতে, মাটি উঠে তেলো, মাটি উঠে তেতে, লাল ফুঁয়ের লতা নুয়ে পড়ে, লাল ফুঁয়ের লতা নুয়ে পড়ে, গড়িয়ে পড়ে পায় গো, লাল টুকটুকে বোঝায় গো, লাল নটের খেতে যে, লাল নটের খেতে। কাকল পাকা রাখাল জোড়া আগলে তারা লাল গো, আগলে তারা লাল। কাকল পাকা রাখাল জোড়া আগলে তারা লাল গো, আগলে তারা লাল। রাঙা বউয়ের চোখে লাগে, রাঙা বউয়ের চোখে লাগে, লাল রঙের ঝাল গো, লাল রঙের ঝাল। বউয়ের খেমে ওঠে গাল যে সরে না পা, বউয়ের খেমে ওঠে গাল যে সরে না পা। সে মুখ ফিরিয়ে শাড়ির আঁচল, সে মুখ ফিরিয়ে শাড়ির আঁচল। আঙুলে জড়ায় গো, আঙুলে জড়ায়, লাল টুকটুকে বোঝায় গো, লাল নটের খেতে যে, লাল নটের খেতে, তার আলতা পায়ের চিহ্ন এঁকে, লাল কাশাকের গায়ে, লাল টুকটুকে বোঝায় গো, লাল নটের খেতে যে, লাল নটের খেতে, লাল টুকটুকে বোঝায় গো, লাল নটের খেতে যে, লাল নটের খেতে, লাল নটের খেতে যে, লাল নটের খেতে। শামসুদ্দিন মানিক, আপনারা আমাকে সবাই চিনেন। আমি রয় গ্রুপের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। এই পর্যন্ত প্রায় 2 শতাধিক বাংলাদেশিদেরকে আমার ল ফার্মের মাধ্যমে আইনের সহযোগিতা দিয়ে সাহায্য করেছি। আপনিও সেই সুযোগ নেন। উই আর কনভিনিয়েন্টলি লোকেটেড অ্যাট রেসিডা অ্যান্ড রস্কো ব্লুবার্ড। নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ধরণী করিতে, আমার মনে গোসর করিতে
কিছুতে ও গো নিরুপমা করিও ক্ষমা তোমাকে আমার ধরণী করিতে আমার মনে দোসর করিতে পারিলাম না তো কিছুতে ও গো নিরুপমা হয়তো তোমার অনেক কিছুই আছে তবু নেই দাম তার কোনো আমার কাছে হয়তো তোমার অনেক কিছুই আছে তবু নেই দাম তার কোনো আমার কাছে আমারই পথ তোমার পথেরই সাথে মিলবে না যেন কিছুতে মিলবে না যেন কিছুতে ও গো নিরুপমা লতার মতো ছড়িয়ে রয়েছো গাছে যদি ফুল ফুটবার সময় এসেছে কাছে লতার মতোই ছড়িয়ে রয়েছো গাছে যদি ফুল ফুটবার সময় এসেছে কাছে এমন মধুর ভঙ্গিমায় আমি কোনদিন ভুলবো না যেন কিছুতে ভুলবো না যেন কিছুতে ও গো নিরুপমা করিও ক্ষমা তোমাকে আমার ধরণী করিতে আমার মনে দোসর করিতে পারিলাম না তো কিছুতে আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন ভাই কাজী আসিফ আহমেদ গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। উনি ভেগাবন মোটেলে সান পেড্রোর ভেগাবন মোটেলে ম্যানেজার হিসেবে। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি মায়া আলম, বাংলা নিউজ টিভি, লস।